ওয়েলকাম এভরিবডি। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের 2019 সালের প্রশ্নপত্রগুলির পুরো সমাধান নিয়ে আশা করি তোমরা প্রথম ভিডিওটি দেখে নিয়েছো। সেখানে বেশ কিছু অঙ্ক এবং তার সমাধান, বিভিন্ন ধরনের শর্ট ট্রিক দেখানো হয়েছে। এবার 2019 সালেরই বাকি অঙ্ক কোশ্চেনগুলির পুরো সমাধান দেখার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। পিএসসি ক্লার্কশিপ বিগত 2019 সালের প্রশ্নপত্রের সমাধান নিয়ে ইতিপূর্বে একখানা আমি ভিডিও দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখে নিয়েছো। যদি ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজ তার এই দ্বিতীয় পর্ব, অর্থাৎ যে বাকি যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলোই তোমরা প্রত্যেকেই পারো এবং এই অঙ্কগুলি পিএসসি ক্লার্কশিপের অঙ্কগুলি খুবই সহজ। যদি তোমরা আমার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো যদি দেখো, প্রতিটি অঙ্কই কোনো না কোনো ভিডিওটি তোমরা পেয়ে যাবে এবং সেই ভিডিওতে ওই অঙ্কের ওই বিষয়ের উপর ডিটেলস আলোচনা করা আছে। কাজেই যদি তোমরা চ্যানেলে প্রথমবার দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে এবং এই ভিডিওগুলি দেখতে থাকলে তোমরা ওই অঙ্ক বিষয়ের উপর ডিটেলস অঙ্ক পেয়ে যাবে। তো চলো আজ বাকি যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো দিয়ে শুরু করি। সম্ভবত এর আগের দিন 53 নম্বর অঙ্ক পর্যন্ত দেখানো হয়েছে, আজ 54 থেকে শেষ অবধি দেখার চেষ্টা করব। 54 নম্বর প্রথম অঙ্কটা আছে চক্রবৃদ্ধি সুদের হার। এবার এই চক্রবৃদ্ধি সুদের হার আমরা কিভাবে বের করি, বা চক্রবৃদ্ধি সুদ বা সবৃদ্ধি মূল বা সুদাসল আমরা কিভাবে বের করি, লক্ষ্য করো একটা কমন বেসিক সূত্র আছে। সেই বেসিক সূত্রটা তোমরা যদি খেয়াল রাখতে পারো, চক্রবৃদ্ধি সুদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চক্রবৃদ্ধি সুদের সূত্রটি হইল এরকম: যদি আসল পি, সুদের হার r%, সময় t, তবে সবৃদ্ধিমূল বের করা হয়। সবৃদ্ধমূল মানে এখানে আসল প্লাস সুদ আছে, সেটা বের করা হয় p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t। এখানে p টা সেই আসল, 1 প্লাস r হলো সুদের হার, ডিভাইডেড 100 ইন্টু টু দি পাওয়ার t, t হলো সময়। এই সবৃদ্ধিমূলের এই সূত্রটা মাথায় রাখলে পরে চক্রবৃদ্ধি সুদের যে কোনো অঙ্কই তোমরা পারবে আশা করি। তো চলো এই অঙ্কটা দেখি। এবার কি বলছে এই অঙ্কটা: বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 3 বছরের সুদাসল কত? এখানে সুদের হার 10%, আসল বলছে 10,000, সময় বলছে 3 বছর, তাহলে সুদাসল কত? সুদাসল মানে হলো সবৃদ্ধি মূল। সুদাসল তাহলে সবৃদ্ধি মূল আমরা কি করে বের করব? সবৃদ্ধি মূল আমরা এখানে ডাইরেক্ট যদি আমি বসিয়ে দেই, পি এর মান তোমার 10,000 ইন্টু 1 প্লাস আর, আর এর মান হলো তোমার 10%, ডিভাইডেড 100 টু দি পাওয়ার টি, টি হলো টাইম, টাইম এখানে 3 বছর বলা আছে। এই হলো তোমার সুদাসল। এবার সুদাসল তোমরা কিভাবে শর্ট ফর্মে করবে? 10,000 1 প্লাস, এখানে 0, এখানকার 0 কেটে দাও, 1/10 তার কিউব। এবার 10,000 ইন্টু 10 আর 1 গুণ করে নাও, দশকে 10 যোগ 1 অর্থাৎ 11/10, 11/10 এর কিউব আছে অর্থাৎ 11/10 ইন্টু 11/10 অর্থাৎ 11/10 তিনবার। এবার এখানকার 3 বার 10 এর জন্য সেই 3টা শূন্য, এখানকার 3টা শূন্য তুমি কেটে দিয়ে দাও, তাহলে 11 11 আর 11 গুণ করে তার সঙ্গে 10 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ 10 গুণ 11 গুণ 11 আর 11 গুণ করলে 121। এবার 121 এর সঙ্গে 11 দিয়ে গুণ করো, 11 দিয়ে গুণ করারও একটা শর্ট নিয়ম আছে, এখানকার 1 বসিয়ে দাও, 2 আর 1 যোগ করে 3, 2 আর 1 এবার যোগ করলে এখানে 3, আর 1 এর 1 এখানে বসিয়ে দাও, পাশে একটা শূন্য, অর্থাৎ ওই 10,000 টাকার 3 বছরের সুদাসল দাঁড়ালো 13,330 টাকা। উত্তর কি বোঝা গেল? লক্ষ্য করো অপশন নম্বর বি তে রয়েছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি একটা বীজগাণিতিক সূত্রের অঙ্ক। এর সরলতম মান করার আগে তোমরা যদি এই সূত্রটা খেয়াল রাখতে পারো যে a কিউব প্লাস বি কিউব, এই সূত্রটা যদি খেয়াল রাখতে পারো, দুটি রাশির গুণফল আকারে যে সূত্রটা হয়, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা হয় a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মনে পড়ে সূত্রটি? কিংবা এরকম আরেকটা সূত্র আমি দেখাচ্ছি, a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হলো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র খুব খেয়াল রাখবে, খুব কাজের জিনিস। এই সরলতম মান করার জন্য এই সূত্রগুলোকে দেয়। লক্ষ্য করো এবার এখানে এটা a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এর নিচে যদি কোনো একটা অঙ্কে এরকম থাকে তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বলতো এবার এর সরলতম মান কি হবে?
এর সরলতম মান লক্ষ্য করো, উপরে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর নিচেও আছে তোমার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই রাশি যেহেতু একই আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কি থেকে গেল a মাইনাস b। এবার a আর b এর মান তুমি যদি বসিয়ে দাও তাহলে এই অঙ্ক তোমার শেষ। বোঝা গেল? এখানেও ঠিক তেমনি এই সূত্র দুটির মধ্যে কোনো না কোনো একটি সূত্রই ব্যবহার করা হয়েছে। এবার লক্ষ্য করো এখানে 2.3 কবার আছে, 2.3 তিনবার আছে, এই তিনবার না লিখে আমি তারকিব করে দিলাম। আর এখানে মাইনাস দিয়ে আছে 0.027, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 0.3 এর কিউব, অর্থাৎ 0.3 ইন্টু 0.3 ইন্টু 0.3 করলেই তোমার 0.027 চলে আসে। লক্ষ্য করো, এবার এটাকে আমি এ ভাববো, এটাকে আমি বি ভাববো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল। এবার নিচে লক্ষ্য করো, নিচে কি আছে, এটাকে যদি আমি এ ধরে নেই তাহলে এ গুণ এ তার মানে এ স্কয়ার, অর্থাৎ 2.3 এর স্কয়ার প্লাস এখানে 0.69 আছে, 0.69 মানে কি 2.3 ইন্টু 0.3। লক্ষ্য করে এই দুটো ইন্টু করলে কিন্তু 0.69 চলে আসে। আর এখানে 0.09 আছে, তার মানে 0.3 এর স্কয়ার। খেয়াল করো তো এই সূত্রটির সঙ্গে এই সূত্রটি মিললো। এটাকে যদি তুমি এ ভেবে নাও এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, অর্থাৎ এই সূত্রটার সংক্ষেপে রূপ দাঁড়ালো তোমার কি এ মাইনাস বি। তাহলে এ হলো 2.3 আর মাইনাস বি হলো 0.3। লক্ষ্য করো 2.3 থেকে 0.3 মাইনাস করলে 2 অঙ্কটির অ্যান্সার। লক্ষ্য করো বি নাম্বার অপশনে তোমার উত্তর। চলো নেক্সট অঙ্ক। 57 নম্বর অঙ্কে বলছে যদি পি এর 50% কিউ এর 25% এর সমান হয় তবে পি ইকুয়ালস টু কিউ এর x% হলে x এর মান কত। এখানে খুব ইজি অঙ্ক। লক্ষ্য করো পি এর 50%, পি এর 50% ইকুয়ালস টু কিউ এর 25%, তাই তো? এবার আমি উভয় পাশে পার্সেন্টেজ আমি বাদ দিয়ে দিলাম। আবার পি এর পি গুণ 50 আর এদিকে কিউ গুণ 25, তাহলে 25 50 এর সঙ্গে কেটে দেব 2, তার মানে কি দাঁড়ালো 2p ইকুয়ালস টু কিউ। বোঝা গেছে? এবার বলছে পি ইকুয়ালস টু কিউ এর x%, পি ইকুয়ালস টু কিউ এর x%। এবার লক্ষ্য করো এখানে পি এর থেকে যাও বা কিউ এর বদলি তোমার কত আছে 2p, তাহলে এখানে পি রেখে দিলাম, এখানে কিউ এর মান কত আসে 2p আসছে, তো তাহলে এই কিউ এর জায়গায় আমি বসিয়ে দেব 2p ইন্টু x% মানে কি x/100। এবার বোথ সাইডে পি আর পি ক্যান্সেল করে দিলাম, তাহলে x ইকুয়াল টু কত দাঁড়ালো 2 দিয়ে 100 কে ভাগ করে দাও 50, তার মানে x ইকুয়ালস টু 50। তাহলে x এর মান কত হলো 50। অপশন নম্বর সি তে রয়েছে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেল? কিংবা এটুকু ক্যালকুলেশন না করে তোমরা এখানেই ধরে নিতে পারো উত্তর। লক্ষ্য করো কিউ হচ্ছে পি এর দ্বিগুণ, কিউ যদি পি এর দ্বিগুণ হয় তাহলে পি কিউ এর কি হবে অর্ধেক হবে, আর অর্ধেক মানে 50%। হ্যাঁ, অর্ধেক মানে 50%। পি কিউ এর সমান কত পার্সেন্ট হবে x% বলছো, তো সেই x% এর মান তুমি এখানেই বের করতে পারো। পি ইকুয়ালস টু কি হবে q/2, অর্থাৎ কিউ এর হাফ পার্সেন্ট। কিউ এর হাফ মানে কি 50%, যেটাকে যদি তুমি 100 দিয়ে ইনটু করো, 100 দিয়ে ইনটু করলে এটা 50%, অর্থাৎ কিউ এর 50% হয়ে গেল পি এর সমান। বোঝা গেল? এইভাবেও অঙ্কটা মুখোমুখি করা যায়। চলো পরের অঙ্কটি দেখি। 58 নম্বর অঙ্ক বলছে যে দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য আছে 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। লক্ষ্য করো খুব ইজি অঙ্ক, অনুপাত সমানুপাতের। সংখ্যা দুটির অনুপাত বলে দেওয়া আছে 10:7 এবং সেই সংখ্যা দুটির পার্থক্য বলে দেওয়া আছে 105। পার্থক্য মানে ডিফারেন্স। এবার লক্ষ্য করো প্রথম সংখ্যাটি 10, দ্বিতীয় সংখ্যাটি 7, তাহলে তাদের ডিফারেন্স কত 3। কিন্তু এই 3টা তোমাকে ইউনিট ধরতে হবে, এর কোনো একক নেই, তাই 3 ইউনিটের ভ্যালু হলো 105। 3 ইউনিটের ভ্যালুই তো 105, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 105 কে 3 দিয়ে ভাগ করলে 35। বোঝা গেল? 1 ইউনিটের ভ্যালু 35। এবার বলছে সংখ্যা দুটির সমষ্টি কত, আর সংখ্যা দুটির সমষ্টি কত ইউনিট, একটা 10 ইউনিট একটা 7 ইউনিট যদি হয় তাহলে 17 ইউনিট। এবার 17 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু যদি 35 হয় 17 ইউনিটের ভ্যালু 17 ইন্টু 35। বোঝা গেল? 17 ইউনিটের ভ্যালু 17 ইন্টু 35 অর্থাৎ 595, যেটা অপশন নম্বর এ তে রয়েছে তোমাদের সঠিক উত্তর। কিংবা এই অঙ্কটাকে অনেকে এইভাবে করে, লক্ষ্য করো প্রথম সংখ্যাটি ধরে নেয় 10x, দ্বিতীয় সংখ্যাটি ধরে নেয় আবার 7x। এবার এই দুটি সংখ্যার পার্থক্য মানে বিয়োগ বলে দেওয়া আছে কত 105, তাহলে 10x থেকে 7x বিয়োগ করলে 3x, 3x সমান সমান 105, দেন x ইকুয়ালস টু 3 দিয়ে 105 কে কেটে দাও 35, তাহলে x ইকুয়াল টু কত হলো 35।
এক্স ইকুয়াল টু যখন 35 হবে, সংখ্যা দুটির সমষ্টি কত? 10x প্লাস 7x, তার মানে কত? 17x। আর 17x মানে কি? 35। তাহলে 17 আর 35 গুণ করলে 595। তোমরা এভাবেও করতে পারো, কিংবা এভাবেও মুখোমুখি করা যায় যে 10 ইউনিট আর 7 ইউনিট এর ডিফারেন্স হলো 3 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু যদি 105 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু 35। আর সংখ্যা দুটির সমষ্টি বের করতে বলছে, সমষ্টি মানে 17 ইউনিট, তাহলে 17 ইউনিটের ভ্যালু 17 ইন্টু 35, দ্যাট ইজ 595। ক্লিয়ার? নেক্সট অঙ্কে বলছে এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই জাতীয় অঙ্কগুলি করার জন্য লাভ ক্ষতি কিংবা কোনো দ্রব্য কত টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে, এই অঙ্কগুলি প্রচুর অঙ্ক নিয়ে অনেক ভিডিও আমি আপলোড করছি। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো, এই ভিডিওগুলি পারলে একবার চোখ বুলিয়ে নেবে। লেটেস্ট এবং অ্যাডভান্স লেভেলের অঙ্ক বেশ কিছু আপলোড করা হয়েছে, পারলে একবার ভিডিওটা দেখে নিও। অনেক কাজের জিনিস, অনেক কিছু শিখতে পারবে তোমরা। তো চলো, এই অঙ্কটিও আমি তোমাদের খুব কম সময়ে কিভাবে শর্ট ভাবে করতে হবে সেই প্রসেসটাই আমি দেখাচ্ছি। এখানে ফল বিক্রেতা 10 টাকায় 11টি আপেল কিনছে, কিন্তু 11টি আপেল বিক্রি করছে 10 টাকায়। দ্রব্য এবং জিনিসের দাম তোমরা এইভাবে লেখার চেষ্টা করবে। প্রথমে লিখবে তোমরা টাকা, হ্যাঁ প্রথমে টাকাই, কারণ টাকাই সবকিছু হয়, কাজে টাকার হিসাবটাই প্রথমে করবে। তারপর তুমি দ্রব্য আর্টিকেলসটার হিসাব করবে, কোন দ্রব্য কয়টি করে কিনছো। তুমি 10 টাকায় কিনছো 11টি আপেল, 11 টাকায় বিক্রি করবে 10টি আপেল। এবার তোমার শতকরা কত লাভ বা ক্ষতি, এই লাভ বা ক্ষতি হিসাব করার জন্য 10 আর 10 গুণ করলে 100, আর 11 আর 11 গুণ করলে 121। অর্থাৎ এটা হবে তোমার কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, আর এটা হবে তোমার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই প্রসেসটা অ্যাপ্লাই করবে, খুব ইজি। লক্ষ্য করো, এইভাবে প্রথমে মূল্যটাকে বসাবে, তারপর দ্রব্যটিকে বসাবে। মূল্যটিকে এবার কোনাকুনি গুণ করার চেষ্টা করবে, কোনাকুনি 10 আর 10 গুণ করে সেটা এদিকে বসাবে, সেটাই হবে তোমার ক্রয় মূল্য। আর 11 গুণ করে এখানে বসাবে, সেটা হলো তোমার বিক্রয় মূল্য। অর্থাৎ 100 টাকায় কিনে তোমাকে 121 টাকায় বিক্রি করতে হচ্ছে। তাহলে বলো, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যখন বেশি হচ্ছে তখন নিশ্চয়ই তার লাভ হবে। তাহলে লাভ কত পার্সেন্ট? 100 টাকার দ্রব্য 121 টাকায় বিক্রি করলে স্বভাবতই তোমার 21% লাভ হবে। বোঝা গেল? খুবই শর্টকাট এবং খুব সহজ অঙ্ক, অথচ খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো বারে বারে পরীক্ষায় থাকে, ভালো করে খেয়াল করার চেষ্টা করবে। আর কোনো কিছু করার দরকার নেই, তোমার 21% লাভ। এই 21% লাভ আসলো, তাও আমি দেখে দিচ্ছি 121 মাইনাস 100 সমান সমান 21%। লক্ষ্য করো, অপশন নাম্বার ডি তে রয়েছে তোমাদের সঠিক উত্তর, যে 21% লাভ হয়েছে। 60 নম্বর অঙ্কটি বলছে যে এ বি সি এর বয়সের অনুপাত 5:8:9, এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হলে বি এর বয়স কত? এখানে তিনজনের বয়সের অনুপাতও বলে দেওয়া আছে, 5:8:9, তিনজনের বয়সের অনুপাত। এই যে এ বি সি, তিনজনের বয়সের অনুপাত বলে দেওয়া আছে 5:8:9। এবার এ আর সি এর বয়সের সমষ্টি বলে দেওয়া আছে 56 বছর, বলছে বি এর বয়স কত। লক্ষ্য করো, এ এর বয়স যদি আমি 5 ইউনিট ধরি, বি এর বয়স যদি 8 ইউনিট ধরি, সি এর বয়স যদি 9 ইউনিট ধরি, বোঝা গেল? এর বয়স 5 ইউনিট, বি এর বয়স 8 ইউনিট, সি এর বয়স 9 ইউনিট। তাহলে মোট কত ইউনিট হচ্ছে? 8 আর 9 17, 17 আর 5 22 ইউনিট। এবার এ এর বয়সের ইউনিট কত? 5, সি এর বয়সের ইউনিট কত? 9। তাহলে 9 আর 5 কত হচ্ছে? কারণ এখানে দুইজনের বয়সের যোগফল বলে দেওয়া আছে। তাহলে এ এর বয়স যদি 5 ইউনিট, সি এর বয়স যদি 9 ইউনিট ধরলে 9 5 14 ইউনিট। এই 14 ইউনিটের ভ্যালু কত? 56। 14 ইউনিটের ভ্যালু 56। তাহলে বলো তো 1 ইউনিটের ভ্যালু কত? 56 কে 14 দিয়ে ভাগ দিয়ে দাও, 4 14 56। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 4। 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয়, এর বয়স কত ইউনিট? 5 ইউনিট। তাহলে এর বয়স কত হবে? 4 5 20 বছর। বি এর বয়স কত হবে? 4 8 গুণে 32 বছর। সি এর বয়স কত হবে? 4 9 গুণে 34 বছর। তোমাকে এখানে বি এর বয়স বের করতে বলছে। তাহলে বি এর বয়স কত হবে? 8 × 4, অর্থাৎ 4 8 32 বছর। কি বোঝা গেছে? বি এর বয়স 32 বছর। লক্ষ্য করো, অপশন নাম্বার বি তে তোমাদের সঠিক উত্তর। চলো পরের অঙ্কটি দেখি। কোনো একটি সংখ্যাকে 175 দিয়ে ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই ভাগ করারও বা বিভাজ্যতার ডিভিজিবিলিটি রুলস সম্বন্ধে প্রচুর অঙ্ক নিয়ে প্রচুর ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলেই। তোমরা যদি সেই ভিডিও দেখে না থাকো, আমি আরো একবার রিকোয়েস্ট করবো সেই ভিডিওগুলি পারলে একবার দেখে নিও। ডিভিজিবিলিটির প্রচুর অঙ্ক নিয়ে লেটেস্ট অঙ্ক এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অঙ্ক এখানে আপলোড করা আছে। কাজে অঙ্কগুলি দেখলে প্রচুর শেখার জিনিস আছে। সেই চ্যাপ্টারেই একটা অঙ্ক এখানে বলে দেওয়া আছে যে কোনো একটি সংখ্যাকে 175 দিয়ে ভাগ করলে
132 ভাগশেষ থাকে। এবার 25 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? লক্ষ্য করো এখানকার নিয়ম হচ্ছে যে তুমি 175 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করতেছো, ভাগ করার ফলে 132 ভাগশেষ। এবার সেই সংখ্যাটিকেই, এই সংখ্যাটিকেই তুমি যদি 25 দিয়ে ভাগ করো তাহলে কত ভাগশেষ এখন এখানে থাকবে? এই তো কনসেপ্টটা। এবার এখানে কোন থিওরিটি কাজ করে? এখানে লক্ষ্য করো 175 দিয়ে ভাগ করতেছো তুমি 132 ভাগশেষ। 175 কোনো না কোনো গুণনীয়ক দিয়ে যদি ভাগ করার কথা বলে ভাগশেষ কিন্তু আমার একই থাকবে। বোঝা গেল কি বললাম আমি? 175 দিয়ে কোনো একটা নাম্বারকে ভাগ করার ফলে 132 ভাগশেষ থাকে। 175 কোনো গুণনীয়ক দিয়ে যদি ওই সংখ্যাটিকে আবার ভাগ করি তাহলে 132 ভাগশেষ থাকবে। চোখ বন্ধ করে তোমরা 132 লিখে দিবে। কিন্তু এখানে আমি লিখে দিলাম যে এখন 132 ভাগশেষ। তাহলে লক্ষ্য করে তো এটা ভাজক আর এটা ভাগশেষ। ভাজকের থেকে কি ভাগশেষ বড় হয় কোনোদিন? হয় না। সুতরাং 25 দিয়ে 132 কে তুমি আরো একবার ভাগ করতে পারবে। 5 25 125। তাহলে 125 132 থেকে বিয়োগ করে দিলে কত থাকে? 7। অর্থাৎ 25 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? 7 অবশিষ্ট থাকবে। আমি আরো একটা র্যান্ডমলি উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করো 25 দিয়ে কোনো একটা নাম্বারকে আমি ভাগ করতেছি, 25 দিয়ে ভাগ করার ফলে 3 অবশিষ্ট। আমি 25-এর কোনো গুণনীয়ক 5 দিয়ে সেই সংখ্যাটিকে যদি আমি ভাগ করি এক্ষেত্রেও আমার 3ই ভাগশেষ থাকবে। হ্যাঁ, লক্ষ্য করো আমি তাহলে পুরো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এইভাবে। পুরো উদাহরণটা এইভাবে লক্ষ্য করো 28 কে আমি 25 দিয়ে ভাগ করতেছি। তাহলে 25 × 25 তাহলে ভাগশেষ কত থেকে গেল? 3। এবার সেই 28 কেই আমি 25-এর কোনো গুণনীয়ক 5 দিয়ে যদি 28 কে ভাগ করি তাহলে 5 5 কত? 25। তাহলে অবশিষ্ট কত থেকে যাচ্ছে? 3ই থেকে যাচ্ছে। বোঝা গেল? কিন্তু কথার কথা ধরে নাও এখানে আমার 25 দিয়ে ভাগ করে কোনো এক জায়গায় 6 অবশিষ্ট, তাহলে 5 দিয়ে ভাগ করেও 6 অবশিষ্ট থাকবেই, কিন্তু 6 ভাগশেষ যেহেতু ভাজকের থেকে বড় হয়ে যাচ্ছে। এবার কথার কথা এখানে যদি 6 থাকতো তাহলে তুমি তো 5 দিয়ে আরেকবার ভাগ করতে পারতে, 5 × 5 তাহলে তখন কত অবশিষ্ট থাকে? তখন 1 অবশিষ্ট। কাজে এইটুকু খেয়াল করবে। যদি ওখানে ভাজকের থেকে ছোট ভাগশেষ থাকে তাহলে সেটাই অ্যান্সার, কিন্তু ভাজকের থেকে যদি ভাগশেষটা বড় হয়ে যায় সেই ভাজক দিয়ে তোমাকে আরেকবার ভাগ করে দেখতে হবে, ওই ভাগশেষটিকে আরেকবার ভাগ করে দিয়ে যেটা অবশিষ্ট থাকবে সেটাই তোমার নির্ণয় উত্তর। আশা করি এবার বোঝা গেছে। পরের অঙ্কটি আবার একটা দশমিকের যোগ বিয়োগের অঙ্ক। 62 নম্বর অঙ্কে বলছে খুব সহজ অঙ্ক। এখানে অঙ্কটার বেসিক কনসেপ্ট হলো বদমাশ রুল। বদমাশ রুলটাকে অ্যাপ্লাই করা হয়েছে। লক্ষ্য করো এর সরলতম মান কত? এর সরলতম মান করার জন্য অন্য কোনো কনসেপ্ট তোমার প্রয়োজন, শেখার প্রয়োজন নেই। তোমাকে খেয়াল করতে হবে বদমাশ। বদমাশ, বদমাশের অর্থ বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর এডিশন, এস ফর সাবট্রাকশন। অর্থাৎ প্রথমে যদি ব্র্যাকেট থাকে তাহলে আমি ব্র্যাকেটের কাজ করব। লক্ষ্য করে এখানেও ব্র্যাকেট আছে, তাহলে এই ব্র্যাকেট দুইটা প্রথমে কি অবস্থায় আছে? গুণ। তাহলে এই দুটাকে আমি গুণ করে নেব। এখানে গুণ করে নিলে 0.04 হয়ে গেল এই দুইটা গুণ। বোঝা গেল? ব্র্যাকেট, ব্র্যাকেটের পর আছে অফ। অফ বাংলায় যেটাকে আমরা এর বলে থাকি, এর কোথাও নেই, এটার কাজ শেষ। তারপর ডি দিয়ে আছে ডিভিশন, ডিভিশন আছে, এখানে ডিভিশন আছে, তাহলে এই ডিভিশনটা এখন করব। এই ডিভিশনটা 0.2 কে 0.2 দিয়ে ডিভিশন করলে থাকবে 1, ডিভিশন হয়ে গেল। তারপর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই এইখানে আছে, এই দুটো আছে, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কত হবে? 0.04 হবে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে। তারপর কি আছে? অ্যাডিশন, অ্যাডিশন বলতে এইখানে অ্যাডিশন আছে, অ্যাডিশন এই দুটো যদি অ্যাডিশন বা এই দুটো যদি যোগ করি কত হবে? আমার 0.4 হয়ে যাবে। তারপর এই দুটো ফাইনালি কি আছে? মাইনাস আছে, সব শেষে মাইনাস। সাবট্রাকশন, সাবট্রাকশন এই দুটো বিয়োগ করে নাও। 4 থেকে 0.4 বিয়োগ করবো, অর্থাৎ এটাকে তুমি 40 লিখতে পারো। তাহলে 40 থেকে 4 বিয়োগ করলে 0.36 তোমার অঙ্কটির উত্তর। কি বোঝা গেছে? 0.36 অঙ্কটির উত্তর। লক্ষ্য করো অপশন নাম্বার ডি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। এই রুলসটি খেয়াল করার চেষ্টা করবে এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে। আর যদি কোনো সূত্র থাকে সেই সূত্র আমি দেখিয়ে দিলাম, a কিউব প্লাস b কিউব এন্ড a কিউব মাইনাস b কিউব। তো চলো পরের অঙ্কটি দেখি। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? লক্ষ্য করো এই অঙ্কটিও চক্রবৃদ্ধি সুদের হার, এবং চক্রবৃদ্ধি সুদের হার আমি প্রথম অঙ্কটি দিয়েই শুরু করছিলাম। চক্রবৃদ্ধি সুদের হার কি আছে? p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t। এই হলো চক্রবৃদ্ধি সুদ আসল।
সুদ আসল, এটা কিন্তু সুদ এবং আসল আছে। 3 বছরে এ 27 গুণ হয়ে যাবে। তাহলে এখানে টাইমের জায়গায় তোমার বসিয়ে দাও 3 এবং এটা 27 গুণ হবে। কার 27 গুণ? ওই মূলধনের 27 গুণ। মূলধন ছিল কত? পি, তার 27 গুণ হয়ে যাবে, অর্থাৎ 27 পি। ব্যাস, এখান থেকে তুমি উত্তর পেয়ে যাবে। এখান থেকে তোমাকে বার্ষিক সুদের হার মানে আর এর মান বের করতে বলছে। তাহলে উভয় পাশে পি পি তুমি ক্যান্সেল করে দাও। তাহলে থেকে গেল কত? 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কিউব। এবার এখানে থেকে গেল 27। 27 মানে কি? 27 কেও আমি 3 এর কিউব লিখতে পারি, কারণ 3 গুণ 3 গুণ 3 মানে 27। এবার বোথ সাইডে কিউব কিউব ও আমি বাদ দিয়ে দিলাম। তাহলে থেকে গেল 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 3। এবার 1টা ওপাশে মাইনাস করে নাও। তাহলে কত হবে? আর বাই 100 ইকুয়ালস টু 3 থেকে 1 মাইনাস করলে 2। অতএব আর ইকুয়ালস টু 100 এর সঙ্গে 2 দিয়ে ইনটু করে দাও, 200%, অর্থাৎ সুদের হার 200%। অপশন নম্বর ডি তে রয়েছে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? দশমিকের বর্গমূল। দশমিকের বর্গমূলের যদি কনসেপ্টটি জানা থাকে, খুব ইজি অঙ্ক, মুখোমুখি করা যায়। লক্ষ্য করো, দশমিকের বর্গমূল। দশমিকের বর্গমূলের কনসেপ্ট কি? দশমিকের পরে আমার জোড়া সংখ্যা থাকবে। হ্যাঁ, জোড়া সংখ্যা থাকবে, হয় থাকবে 2টি নতুবা থাকবে 4টি। বোঝা গেল? কি বললাম? যদি বলি 0.9, এই 0.9 এর বর্গমূল কত হবে? তোমরা কি 0.3 বলে দিবে? 0.9 এর বর্গমূল হয় না। এটার কিন্তু বর্গমূল হয় না 0.9 এর বর্গমূল। এই কারণে হয় না, কারণ দশমিকের পর কয়টি ঘর আছে? একটি ঘর আছে, এবং সেটা বিজোড় সংখ্যায়, জোড়া সংখ্যায় থাকতে হবে। এটা বর্গমূল করা মানে 0.90 এর বর্গমূল করা। আর 90 এর বর্গমূল করে তুমি পূর্ণ সংখ্যায় পাবে? পূর্ণ সংখ্যায় পাবে না। এই বর্গমূলগুলো আমি দেখিয়েছিলাম কিভাবে বর্গমূল করতে লাগে। পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যারও বর্গমূল আমি দেখেছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো, এই যে তার ভিডিওটি, সেই ভিডিওটি দেখে নেবে যে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল কিভাবে করতে হয়, এবং খুব কম সময়ে শর্টকাট ভাবে। দেখা যায় বর্গমূল করার বেসিক কনসেপ্ট হলো দশমিকের পরে জোড়া সংখ্যা থাকতে হবে, হয় 2টি থাকবে, নতুবা 4টি থাকবে, নতুবা 6টি থাকবে। এমন জোড়া সংখ্যা থাকলেই তার বর্গমূল অর্ধেক ঘরে আসবে। অর্থাৎ এখানে যদি 4টি ঘর থাকে তবে বর্গমূলের বেলায় আসবে 2টি ঘরে, যদি 2টি ঘর থাকে তাহলে 1টি ঘর আসবে, যদি 6টি ঘর থাকে তাহলে 0.3 ঘরে চলে আসবে। বোঝা গেল কি বললাম? লক্ষ্য করো, এখানে দশমিকের পর তোমার কয় ঘর আছে? 4 ঘর আছে। তাহলে বর্গমূল করলে এর উত্তর হয়ে যাবে 0.49 এর বর্গমূল কত? 7। তাহলে 0.07 হয়ে যাবে, অর্থাৎ 2 ঘরে হয়ে গেল। লক্ষ্য করো। এবার তার সঙ্গে আছে 0.02 প্লাস অবস্থায় আছে, তার বাইরে আবার বর্গমূল। এবার এটা যোগ করে নাও, যোগ করে নিলে 0.09। এবার লক্ষ্য করো, দশমিকের পর এখানেও কিন্তু 2 ঘর হয়ে গেল বর্গমূল। তাহলে বর্গমূল করলে 9 এর বর্গমূল 3, আর 2 ঘরের জন্য 1 ঘর হয়ে যাবে। তাই 0.03 অ্যান্সার তোমাদের। এটারও অপশন নাম্বার ডি তে রয়েছে তোমাদের উত্তর। 65 নম্বর, যদি 5, 7, 9 স্টার মার্ক আছে 2, এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে সেই স্টার মার্ক বা তারকা চিহ্নিত স্থানে কত হবে? লক্ষ্য করো, 5, 7, 9, 5, 7, 9, এখানে স্টার মার্ক, এখানে 2, এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এই 11 দ্বারা বিভাজ্য এবং বিভাজ্যতার ডিজিবিলিটির 11 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য বা 7 দিয়ে বিভাজ্য, বিভিন্ন লেটেস্ট অঙ্ক নিয়ে এই ভিডিওগুলি তৈরি করা। কাজে আরো একবার তোমাদের কাছে রিকোয়েস্ট করব, প্রচুর শেখার জিনিস আছে এই ভিডিওগুলিতে, কাজে এই ভিডিওগুলি একবার পারলে দেখে। তো সেখানেই আমি বলেছিলাম 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 11 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে অড প্লেস এন্ড ইভেন প্লেস অঙ্কগুলির যোগফল। কি বললাম? অড প্লেস এন্ড ইভেন প্লেস, অর্থাৎ জোড় স্থানের অঙ্কগুলির যোগফল এবং বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল। যদি দুটি যোগফলের বিয়োগফল যদি 0 অথবা 11 হয়, তবে সেই সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে লক্ষ্য করো, প্রথম স্থানে আছে 5, তারপরেরটা হবে 9, তারপরেরটা হবে 2। এইভাবে এই অঙ্কগুলি যোগ করতে হবে। তাহলে 9, 5, 14, আর 14 আর 2 যোগ করলে, অর্থাৎ 5 যোগ 9 যোগ 2। আবার 7 এবং 7 এর পরে এখানে কত জানা নেই আমার, তাই 7 সঙ্গে যোগ হবে সেই অজানা সংখ্যাটি। এই দুটি অঙ্কগুলির যোগফল এখানে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগফল কি হবে? হয় 0 হবে, নতুবা 11 হবে, যে কোনো একটি। 0 আইদার 11। বোঝা গেল কি বললাম? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এটাই 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে এবার লক্ষ্য করো, 9, 5, 14, 14 আর 2 কত? এটা 16, বিয়োগ 7 প্লাস এই তারকা চিহ্ন। এবার ভাবো তো, 16 সঙ্গে কত বিয়োগ করলে 0 হবে? আমি 0টাই যদি প্রথমত ধরি, তাহলে এখানে 0 করতে হবে। কি করে 0 করবে? তাহলে 16 সঙ্গে 16 বিয়োগ করলেই তো 0 হবে। এবার এটা 16, তাহলে 7 এর সঙ্গে কত যোগ করলে 16 হবে? 7 এর সঙ্গে কত যোগ করলে 16 হবে? 9।
সুতরাং তারকা চিহ্নিত স্থানে তোমার কত উত্তর হবে? 9 হবে। কি বুঝাতে পারলাম? জোড় স্থানের অঙ্কগুলির যোগফল এবং বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফলের বিয়োগফল হয় 0 হবে নতুবা 11 হবে। যদি 0 এবং 11 হয় তবেই সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে লক্ষ্য করো, বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল 5 আর 9 আর 2, তাহলে 5 আর 9 14 আর 2 যোগ করলাম 16, এবং জোড় স্থানের যোগফল 7 আর অজানা সংখ্যাটি, 7 আর অজানা সংখ্যাটি যোগ করলাম, সেই যোগফল দুটির বিয়োগফল করব, হয় 0 হবে নতুবা 11 হবে। তাহলে আমি প্রথমত 0ই ধরলাম, তাহলে এখানে যোগ করলে 16 হচ্ছে। এবার ভাবো তো 16 সঙ্গে কত বিয়োগ করলে 0 হবে? 16 সঙ্গে 16 বিয়োগ করলেই তো 0 হয়। তাহলে এবার 7 সঙ্গে কত যোগ করলে সেই 16 পাবো? 9। সুতরাং তারকা চিহ্নিত স্থানে তোমার মান কত আসবে? 9 আসবে। এবার কেউ বলতেই পারে যে স্যার 11 কেন ধরা হলো না? 11 ধরা হলো না, লক্ষ্য করো, 11 যদি ধরি, 16 সঙ্গে কত বিয়োগ করলে 11 হবে বলো তো একবার? 16 থেকে বিয়োগ করব, এটা বিয়োগ করছি, তাহলে 16 থেকে কত বিয়োগ করলে 11 পাবো? 16 থেকে 5 বিয়োগ করলে 11 পাবো। বোঝা গেছে এইটুকু? তাহলে এবার এখানে বলো যে 7 সঙ্গে কত যোগ করলে 5 হবে? এটা কি সম্ভব? 7 সঙ্গে কোনো কিছু যোগ করলে সংখ্যাটি বাড়ে, বৃদ্ধি পায়, কিন্তু কমে না। যদি কমে সেটা নেগেটিভ উত্তর, কারণ এখানে নেগেটিভের কোনো প্রশ্নই আসে না। বোঝা গেল? এই কারণে এখানে 11 ধরা হলো না। হ্যাঁ, এমন কিছু কিছু জায়গায় আছে যেখানে 11 ধরা হবে। বোঝা গেল 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম? তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে এবিসি একটি কাজ যথাক্রমে 6, 12, 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? লক্ষ্য করো, খুব ইজি অঙ্ক, এবং এই অঙ্কগুলো নিয়ে প্রচুর অঙ্ক নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে, এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। কাজে আমি শুরুতেই যেটা বলেছিলাম যে প্রত্যেকটি অঙ্কের বিষয় ভিত্তিক অঙ্ক আপলোড করা আছে, পারলে একবার পুরোনো ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। অনেক কিছু তোমরা শিখতে পারবে, অনেক কিছু তোমরা জানতে পারবে এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে। আর ওই জাতীয় বিষয় ভিত্তিক অঙ্কগুলো শিখলে মাঝখান থেকে একটা ছোট অঙ্ক আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এখানে এ বি সি তিনজনে একটি কাজ 6, 12, 24 দিনে করতে পারে। লক্ষ্য করো, এ কাজটি করে 6 দিনে, বি কাজটি করে 12 দিনে, সি কাজটি করে 24 দিনে। তাহলে একত্রে কাজটি তারা কত দিনে শেষ করবে? একত্রে কাজটি করার জন্য এই তিনটারই লসাগু করব, 6, 12, 24। এই 6, 12, 24 লসাগুই হবে তোমার 24। এই 24 হলো টোটাল কাজ। হ্যাঁ, 24 টোটাল কাজ। সেক্ষেত্রে আমি বলেছিলাম ধরে নাও যে চেয়ার তৈরির কথা বা টেবিল তৈরির কথা। যদি আমি ধরে নেই 24টা চেয়ার তৈরি করতে হবে, কাকে? 3 জন কাকে, টোটাল 24টা চেয়ার তৈরি করতে হবে। এ 6 দিনে করে, তাহলে 6 দিনে 24টা চেয়ার তৈরি করে, তাহলে এবার বলো তো এ একদিনে কয়টি চেয়ার তৈরি করবে? একদিনে যেটা তৈরি করবে সেটা হলো এ এর এফিসিয়েন্সি। বুঝা গেল? একদিনে যে যতটুকু কাজ করবে তার এফিসিয়েন্সি বলা হয়। তাহলে এ একদিনে করবে, 24কে 6 দিয়ে ভাগ দিলে 4টি চেয়ার। তদ্রূপ বি একদিনে তৈরি করবে, 24কে 12 দিয়ে ভাগ দিলে 2টি। সি 24কে 24 দিয়ে ভাগ দিলে 1টি। অর্থাৎ এ এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি 1। অর্থাৎ এ একদিনে 4টি চেয়ার তৈরি করে, বি একদিনে 2টি চেয়ার তৈরি করে, সি একদিনে 1টি চেয়ার তৈরি করে। এবার একসঙ্গে দেওয়া গেল, তাহলে কটি চেয়ার তৈরি করলো? 7টি। বোঝা গেল? এই 7টি চেয়ার তৈরি করতে ওদের একদিন সময় লাগলো, একদিনেই 7টি চেয়ার তৈরি করলো। তাহলে টোটাল চেয়ার কয়টি তৈরি করতে হবে? 24টি। তাহলে 24টি চেয়ার তৈরি করতে সময় লাগবে 24 ডিভাইডেড 7, অর্থাৎ টাইম ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক ডিভাইডেড এফিসিয়েন্সি। সেখানেও একটা সূত্র আছে, টাইম ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক ডিভাইডেড এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত আমার এখানে? 24, আর এফিসিয়েন্সি কত? 7। তাহলে 24কে 7 দিয়ে ভাগ করে দাও, এটাই তোমার উত্তর। অর্থাৎ 7 দিয়ে ভাগ করে দিলে 3 7 21 থাকে 3, অর্থাৎ 3 পূর্ণ 3/7 দিনে তারা একত্রে ওই কাজটি শেষ করতে পারবে। লক্ষ্য করো, অপশন নম্বর ডি তে রয়েছে সঠিক উত্তর। বোঝা গেল? 67 নাম্বার, 67 নাম্বার, 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়ায়, বি যখন 8 মিটার এগিয়ে তখন এ দৌড় শুরু করে, তবুও সে বি কে 8 সেকেন্ডে পরাজিত করে। বি এর গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত? টাইম, স্পিড, গতিবেগের প্রচুর অঙ্ক নিয়ে ভিডিও আপলোড করছে, এবং এই দৌড় প্রতিযোগিতা, স্পেশালি দৌড় প্রতিযোগিতা নিয়ে এই বিশেষ 5টি অঙ্ক দিয়ে এই ভিডিওটি আমি আপলোড করছি। পারলে এই ভিডিওগুলি একবার দেখে নেবে। টাইম, ডিস্টেন্স এবং দূরত্ব নির্ণয় এর উপরে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা আছে, পারলে ভিডিওগুলি দেখে নেবে। খুব ভালো ভালো অঙ্ক দিয়ে ভিডিওগুলি তৈরি করা, কাজে ভিডিওগুলি মিস করবে। দৌড় প্রতিযোগিতায় আমাকে সময়টাকে ফিক্সড করতে হবে। হ্যাঁ, কে কতটা দৌড়াতে পারে সেটার উপর দৌড় প্রতিযোগিতা নির্ভর হয় না। দৌড় প্রতিযোগিতা নির্ভর করা হয় বা দৌড় প্রতিযোগিতা করা হয় সময়ের উপর, কে কত কম সময়ে কতটা বেশি দৌড়াতে পারে।
তার উপর। এবার এখানে বলছে এ এর গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। লক্ষ্য করো, এ এর স্পিড আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু 200 মিটার দৌড় প্রতিযোগিতা, লক্ষ্য করো এর স্পিডটা আছে কিলোমিটার প্রতি ঘন্টায়। এই কিলোমিটার প্রতি ঘন্টাকে তোমাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে। আর মিটার প্রতি সেকেন্ড কনভার্ট করার জন্য আমি বলবো তোমরা ওই পুরোনো ভিডিওগুলো দেখার চেষ্টা করো। কিভাবে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করা হয়? এই 5 কে 5/18 দিয়ে গুণ করা হয়, তবেই এটা দাঁড়াবে মিটার প্রতি সেকেন্ড। এবার এটা দাঁড়ালো 5 5 25/18 মিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ এ 25/18 মিটার দৌড়াতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে টোটাল ডিস্টেন্স তো আমার 200 মিটার। তাহলে 200 মিটারের জন্য এর সময় লাগবে কত? এর সময় লাগবে 200 মিটার ডিভাইডেড 25/18। তার মানে কি 200 ইন্টু 18 উপরে চলে গেল, 25 নিচে চলে আসলো। 8 25-এ 200, 8 8 18 গুণ করলে 144 সেকেন্ড হয়ে যাবে এখন। তাহলে ওই 200 মিটার দৌড় প্রতিযোগিতা দৌড়াতে এর সময় লাগলো কত? 144 সেকেন্ড। এটা এর সময়। কিন্তু বলছে যে তবুও সে বি কে 8 সেকেন্ডে পরাজিত করে। তাহলে 8 সেকেন্ডে যদি বি কে পরাজিত করে, তার মানে বি এর সময় লাগবে কত? 144 এর থেকেও 8 সেকেন্ড বেশি সময় লাগবে। তাহলে বি এর সময়, এবার বলো বি এর সময় 144 প্লাস 8, তার মানে কত? 152 সেকেন্ড। বোঝা গেল? বি এর সময় লাগলো 152 সেকেন্ড। এবার বলো বি কত মিটার দৌড়াচ্ছে? 200 মিটার দৌড় প্রতিযোগিতা, কিন্তু বি 8 মিটার এগিয়ে ছিল। লক্ষ্য করো, এই যদি 200 মিটার দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে, এ এখান থেকে দৌড়ানো শুরু করছে এ, কিন্তু বি বলছে এখান থেকে 8 মিটার এগিয়ে এখান থেকে যাত্রা শুরু করছে বি। তাহলে 200 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ কে 200 মিটার দৌড়াতে হচ্ছে, কিন্তু বি কে কত মিটার দৌড়াতে হচ্ছে? 8 মিটার কম দৌড়াতে হচ্ছে। বি কে কত মিটার দৌড়াতে হচ্ছে? 200 থেকে 8 মিটার কম। তাই বি এর স্পিড, এবার বলো বি এর স্পিড। স্পিড কিভাবে বের করা হয়? টোটাল ডিস্টেন্স ডিভাইডেড টাইম। এবার টোটাল ডিস্টেন্স ওর কত? 200 থেকে 8 মিটার মাইনাস হবে, আর এর টাইম হলো 152 সেকেন্ড। তার মানে দাঁড়ালো 192 ডিভাইডেড 152, এত মিটার প্রতি সেকেন্ড। এটা সেকেন্ড। বোঝা গেল? এটাকে তুমি 8 দিয়ে ভাগ করে দিতে পারো। 8 দিয়ে ভাগ করলে 24, আর এটাকে 8 দিয়ে ভাগ করে দিলে 19, অর্থাৎ 24/19 এত মিটার প্রতি সেকেন্ড হলো তোমার বি এর স্পিড। লক্ষ্য করো, অপশন নম্বর বি তে তোমাদের রয়েছে সঠিক উত্তর। 68 নম্বর অঙ্কে বলছে কোন মূলধন 3 বছরের সুদে মূল্যে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এখানে কোন মূলধন 3 বছরের সুদে মূল্যে 560 টাকা এবং 5 বছরের সুদে মূল্যে দাঁড়াচ্ছে সে 600 টাকা, সুদের হার কত? খুব ইজি অঙ্ক। লক্ষ্য করো, 5 বছরে দাঁড়াচ্ছে 600 টাকা এবং 3 বছরে 560 টাকা। 560 টাকা কি এখানে সুদে মূলে, তার মানে কি এখানে সুদ আছে আসল আছে, উভয় ক্ষেত্রে আসল তো তোমার একই থাকবে। তাই যদি আমি এটা মাইনাস করে দেই, তাহলে 2 বছরের সুদ তোমার কত দাঁড়াচ্ছে? 40 টাকা দাঁড়াচ্ছে। বোঝা গেল কি বললাম? এই 5 বছরের সুদ আছে প্লাস আসল আছে, যদি আমি লিখেই দিই 5 বছরের সুদ প্লাস আসল, মানে তো এটা। তাহলে এখানেও 3 বছরের সুদ প্লাস আসল সমান সমান কত? 560 টাকা। এবার দুটাকে যদি আমি মাইনাস করি, তাহলে এখানে মাইনাস হবে, আসল আসল তো আমার কেটেই যাবে। তাহলে 5 বছর থেকে 3 বছর বাদ দিয়ে দিলে 2 বছরের সুদ, আর 2 বছরের সুদ আমার কত? 40 টাকা। তাহলে 1 বছরের সুদ আমার কত দাঁড়াবে? 1 বছরের সুদ আমার 20 টাকা। এবার যে কোনো একটা বের করো, হয় 5 বছর বের করো নতুবা 3 বছর বের করো, যে কোনো একটা বের করলে হবে। যদি তুমি 3 বছরেরও বের করো, তাহলে 3 বছরের সুদ কত হবে? তাহলে 3 কুড়ি কত? 60 টাকা। তাহলে 3 বছরের সুদ তোমার কত? 60 টাকা। এখানে তো 3 বছরের সুদ আছে। বোঝা গেল? 3 বছরের সুদ তুমি যদি এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে তোমার আসল কত? 500 টাকা। অর্থাৎ 560 টাকার থেকে এটা সুদ প্লাস আসল, তার থেকে আমি সুদ 60 টাকা মাইনাস করে দিলাম, তাহলে আমার আসল কত হলো? 500 টাকা। এই আসল 500 টাকা, এই যে 60 টাকা সুদ পেলে, তুমি ক বছরের পর সুদ 60 টাকা পেলে? 3 বছর। তাহলে সুদের হার কত? সুদের হার I ইকুয়ালস টু PTR বাই 100। এবার P এর মান কত? 500। T এর মান কত? 3 বছর। R এর মান তোমার কাছে চেয়েছে, ডিভাইডেড 100 ইকুয়ালস টু I মানে কি? ইন্টারেস্ট। সুদ কত? 60 টাকা। তাহলে এখানে আমি 60 টাকা বসিয়ে দিলাম। তাহলে এখানকার 1 শূন্য, এখানকার 1 শূন্য, শূন্য শূন্য কেটে গেল। 3 দিয়ে 60 কে ভাগ করে দেব 20, আবার 5 দিয়ে 20 কে ভাগ করে দেব 4। তার মানে R ইকুয়ালস টু 4%। তাহলে সুদের হার কত হলো তোমার?
4%। বোঝা গেল? সুদের হার 4%। অপশন নম্বর বি তে রয়েছে তোমাদের সঠিক উত্তর। অঙ্কটি খুব ইজি, মুখোমুখিও করা যায়। 2 বছরের সুদ দুটাকে মাইনাস করে দিলে 40 টাকা, 1 বছরের সুদ হিসাব করো, 3 বছরের সুদ বা 5 বছরের সুদ হিসাব করো। 5 বছরেরও যদি সুদ হিসাব করো, 1 বছরের সুদ 20 টাকা, 5 বছরের সুদ 5 কুড়ি 100 টাকা, তাহলে 100 টাকা এখান থেকে মাইনাস করে দাও, তুমি আসল পেয়ে গেলে। সেই যে আসল পেয়ে গেলে 500 টাকা, 500 টাকার 5 বছরের সুদ তোমার যদি 100 টাকা হয়, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? 100 টাকার 1 বছরের সুদ 4%। বোঝা গেল? কেমন লাগছে অঙ্কগুলি? অঙ্কগুলি বুঝতে কি কোথাও অসুবিধা হচ্ছে? অঙ্কগুলি যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর চ্যানেলে কি প্রথমবার? কারণ এই চ্যানেলে তোমাদের এই অঙ্ক নিয়ে, বিভিন্ন বিষয়ের অঙ্ক নিয়ে, লেটেস্ট অঙ্ক নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়ে থাকে। কাজে চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে যদি ভিডিও দেখো, ফেসবুকেও আমার পেজ করা আছে এবং এই ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামে ফেসবুকে পেজ আছে। ফেসবুক থেকে ভিডিও দেখলে ফেসবুকের পেজটাকে ফলো করতে ভুলবে না। আর এই ভিডিওগুলি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো, তারাও এই অঙ্কগুলি সম্বন্ধে জানো। চলো, এখানে আর দুটি অঙ্ক আছে, শেষ দুটি অঙ্ক দেখিয়ে দিয়ে তাহলে 2019 সালের পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনের পুরো সলভ তোমরা পেয়ে গেলে। এবার আমি আসবো 2018 সালে, 2017 সালে কিংবা 2014 সালে কি কি কোশ্চেন হয়েছিল পিএসসি ক্লার্কশিপের বিভিন্ন বছরের পরীক্ষার কোশ্চেনের সমাধান, পুরো সমাধান নিয়ে আমি আসছি। কাজে চ্যানেলের দিকে চোখ রাখবে। পরের অঙ্কটিও ঠিক আবার ওই বর্গমূলের অঙ্ক। বর্গমূলের বেসিক কনসেপ্টটুকু আমি কিছুক্ষণ আগে দেখে দিলাম। লক্ষ্য করো এখানে কি বলছে, এর সরলতম মান নির্ণয় করতে বলছে। কিভাবে তোমরা এর সরলতম মান নির্ণয় করবে? সরলতম মান নির্ণয় করার আগে তোমাকে তো বর্গমূল করতে হবে। বর্গমূল করলে তবেই তো তুমি সরলতম মান নির্ণয় করতে পারবে। আর বর্গমূল করার জন্য বর্গমূলের বেসিক কনসেপ্টটা আমি জানতে হবে। বর্গমূলের বেসিক কনসেপ্ট কি বলে? অর্থাৎ দশমিকের পর আমার জোড় সংখ্যার সংখ্যা থাকতে হবে, জোড় সংখ্যার অঙ্ক থাকতে হবে, তবেই সেটার বর্গমূল করা যাবে, তবেই সেটা পূর্ণবর্গ, আদারওয়াইজ সেটার বর্গমূল করা যায় না। লক্ষ্য করো প্রত্যেকটিতেই জোড় সংখ্যায় আছে, তাহলে একের বর্গমূল একই হবে, কিন্তু এটা 2 ঘরে থাকার জন্য 1 ঘরে হবে দশমিক। বোঝা গেল? 81 বর্গমূল 9 হবে, কিন্তু 2 ঘরে থাকার জন্য 1 ঘরে হবে দশমিক। তাহলে সামনে শূন্য দিতে পারো তুমি। আবার এখানে 121 বর্গমূল 11 হবে, কিন্তু 2 ঘরে দশমিক থাকার জন্য দশমিক 1 ঘরে হবে। যোগ এখানে 9 এর বর্গমূল 3, কিন্তু দশমিক ক ঘর আগে আছে? 4 ঘর, তাহলে এখানে হবে 2 ঘর আগে। এবার এটা যোগ করে নাও। যোগ করে নিলে 9 এর একে 10, 1 একে 2, 2.13। লক্ষ্য করো এটাই তোমাদের উত্তর। অপশন নম্বর ডি তে রয়েছে। পরের অঙ্কটি বলছে কোন বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11, তাহলে শতকরা কত লাভ? 10:11, এখানে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 11 টাকা, তার মানে লাভ হচ্ছে কত টাকা? লাভ হচ্ছে 1 টাকা লাভ হচ্ছে। সেই 1 টাকা লাভ কত টাকা দ্রব্যের উপর লাভ হচ্ছে? 10 টাকা দ্রব্যের উপর। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ হলো তোমার 10%। লক্ষ্য করো অপশন নম্বর বি তে রয়েছে উত্তর। এটাই ছিল তোমাদের এই 2019 সালের পিএসসি ক্লার্কশিপের শেষ প্রশ্ন। সেকেন্ড শিফটের কোশ্চেন নিয়ে আমি পুরো সমাধান করে দেখালাম। অঙ্কগুলি কেমন লাগলো, ভিডিওটি দেখতে কেমন লাগলো, তোমাদের মতামতের অপেক্ষা রইলাম। আর চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে, যাতে এরকম ভিডিওর আপডেট তুমি সর্বপ্রথম পেয়ে যাও। আর এই অঙ্কগুলি, এই ভিডিওগুলি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করা চাই। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।